আমরা কি সত্যি স্বাধীন? আজ ঠিকভাবে মা বোনেরা বাইরেও বেরোতে পারছে না। আমরা স্বাধীন সেদিনই হব যেদিন আমাদের মা বোনেরা ঠিকঠাকভাবে বাইরে বেরোতে পারবে। আসুন আজকে আমরা সবাই মিলে বলি উই ওয়ান্ট জাস্টিস। এই টপিক নিয়ে আমাদের আজকের গল্প মহিলার আত্মনাদ। গল্পটি শেষ অবধি শুনলে আপনার চোখেও জল আসতে বাধ্য। এখন বাজে রাত 12টা। বাইরে হয়ে চলেছে প্রবল পরিমাণে বৃষ্টি। শিয়ালদা স্টেশনে বসে আছে কয়েকজন মানুষ। তাদের মধ্যে সন্টু ও অমলেশ নামের দুটি ছেলে। তারা নদিয়ার একটি প্রত্যন্ত গ্রাম থেকে এসে তারা যোগ দিয়েছে স্টেশনে বসে থাকা সেই দলে। এখন রাত 2টো। প্রবল বৃষ্টিতে একটা ট্রেন ধেয়ে চলেছে রেলপথ ধরে তার গন্তব্য দীঘায় সকল যাত্রীকে পৌঁছে দেওয়া। সকাল 6টার সময় ট্রেনটা এসে থামলো নিউ দীঘা স্টেশনে। ট্রেন থেকে নামলো দুজন ছেলে। তাদের নাম আমরা আপনাদেরকে আগেই বলেছি। সন্টু, প্রথমে কি হোটেল নিবি নাকি সমুদ্র সৈকতের দিকে যাবি? ব্যাগটা ঠিক করতে করতে কথাটি বলল অমলেশ। আর তুই কি বলিস? আমার তো মনে হচ্ছে প্রথমে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করব, তারপরে সমুদ্রে স্নান করব। বিকেলে বেরোবে সাইট সিন করার জন্য। বলতে বলতে দুজনে এগোতে লাগলো টোটো স্টেশনের দিকে। টোটোতে চড়ে তারা পৌঁছলো হোটেল ল্যান্ডস্কেপে। বলছি দাদা, আমরা দুদিনের জন্য একটা রুম ভাড়া নিতে চাই। পার ডে কত করে পড়বে? যেহেতু সুজন নয় তাই হোটেলের ভাড়া একটু কম, দিন 440 টাকা। সন্টু আর অমলেশ হোটেলটা ভাড়া নিয়ে খাওয়া দাওয়া করে তারা বেরিয়ে পড়ল উদয়পুর সি বিচের উদ্দেশ্যে। দীঘা সি বিচে পৌঁছে দুটো ভুট্টা কিনে হাঁটতে লাগলো সমুদ্রের পাশ দিয়ে। অমলেশ, কত সুন্দর বাতাস! মনে হচ্ছে এখানেই সারাদিন বসে থাকি এবং বসে বসে উপভোগ করি এই উত্তাল সমুদ্রকে। বসে থাক, সামনে আর এগোতে হবে না। তুই থাক, আমি উদয়পুর ঘুরে ঢেউসাগর ঘুরে পৌঁছাবো হোটেলে। কথা মতো তারা উদয়পুর থেকে কাঁকড়া ভাজা খেয়ে ঢেউসাগর পার্ক ভিজিট করে পৌঁছালো ল্যান্ডস্কেপ হোটেলের পাশে একটা রেস্তোরাঁয়। সেখান থেকে ভাত, সবজি, ডাল, চিকেন কষা দিয়ে ডিনার সেরে তারা পৌঁছলো হোটেল রুমে। এখন বাজে রাত 12টা। হঠাৎ শুনতে পেলাম একটা মহিলা যেন কাঁদছে। আমি সন্টুকে ডাকলাম। সন্টু, সন্টু, সন্টু রে! কি হয়েছে? কি এত রাতে ডাকছিস কেন? পাশের রুম থেকে একটা মহিলার কান্নার শব্দ পাওয়া যাচ্ছে না? চোখ মুছতে মুছতে সন্টু বলল, হ্যাঁ তাই তো, কোনো একটা মহিলা কাঁদছে। চল তো গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে পাশের রুমের দরজার সামনে গিয়ে দরজা ধাক্কা দিতেই কান্নার শব্দটা একটু কমে এলো। কোনো সমস্যা আমাদের বলতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব। দিদি, দিদি, আপনার কি হয়েছে? আমাদের বলতে পারেন, আমরা আপনাকে
নিজের সবটুকু দিয়ে সাহায্য করব। দরজার ওই পাশ থেকে একটা ক্ষীণ শব্দ শুনতে পেলাম। দিদি বললি, জানিস আমারও একটা ভাই ছিল। দরজা ঠেলে ভিতরে আয়। সন্টু আর আমি দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বলছে। ঘরের এক পাশে বসে আছে একটা মেয়ে, তার মুখ আটকানো। টেবিলের পাশে দেখ চেয়ার রাখা আছে, ওটা টেনে নিয়ে বস। আমার নাম মৌমিতা দেবনাথ। আমি আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্ট ছিলাম। একদিন আমি 36 ঘন্টা ডিউটি করার পরে রুমে গিয়েছি বিশ্রাম করতে। ঘরে প্রবেশ করতেই আশেপাশ থেকে 15 জন লোক এসে আমার মুখটা আটকে ধরলো। তারপর তো তোমরা আন্দাজ করতে পারো কি হয়েছিল সেই রাতে। এরপর তারা আমার পা মোচড়াতে শুরু করলো। আমি চেষ্টা করলাম নিজের আত্মরক্ষা করার জন্য, কিন্তু আমি একা, ওরা 15 জন। এরপর ওরা আমার হাত পা, ঘাড়ের হাড় তুমড়ে মুছড়ে দিল। আমি ওদের 100 বার বলেছিলাম আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, কিন্তু সেই পাষাণদের মন একটুও গলেনি। বলে সে আবার কাঁদতে শুরু করলো। তখন আমরা বুঝতে পারলাম যে আমরা কি বিপদের মধ্যে আছি। তার মধ্যেও আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমরা সত্যি কি স্বাধীন? আমরা সনাতনীরা নারীদের মা বোন মনে করি, দেশকে ভারত মাতা বলি, কিন্তু নিজেদের মা বোনেদের সুরক্ষা আমরা করতে পারি না। তাহলে আমরা কি স্বাধীন? স্বাধীন আমরা সেদিনই হব যেদিন মা বোনেরা রাতে বাইরে বেরোতে পারবে। এভাবে আমাদের দেশের হাজারো নারী জ্বলছে চিতায়। এই ঘটনা যাতে আর না ঘটে, এর জন্য আমরা সবাই এক হয়ে বেরিয়ে পড়ি। সবাই একসাথে বলে উঠি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।